আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে এই ভিডিওতে ওপেন করার জন্য। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে। ইতিপূর্বে আমরা মূলত অর্থনীতির প্রথম অধ্যায়ের যে এমসিকিউ সাজেশনটা সেটা আলোচনা করেছি। তো তার ধারাবাহিকতায় আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যে এমসিকিউ সাজেশন সেটা নিয়ে হাজির হয়েছে। এবং আমরা শুধু এই পর্বগুলোতে শুধু সাজেশনটা শুধু তোমাদের দিই এরকমটা না, আমরা সাথে সাথে বিশ্লেষণ করে দিচ্ছি যে এই এমসিকিউটা কীভাবে হলো বা এটা এমসিকিউ উত্তর যেটা হয় সেটা কেন হলো, বাকিগুলো কেন হলো না, সবগুলো অ্যানালাইসিস করে দিই। আর সৃজনশীল আমরা ইতিপূর্বে সাজেশন দিয়েছি। সৃজনশীলের পর্বের উপরও দুইটা দেওয়া হয়েছে, অর্থনীতি প্রথম পত্রের পর একটা পর্ব এবং দ্বিতীয় পত্রের পর। এবং আমরা সৃজনশীলের সে পর্বগুলোতে মূলত আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করি না, কারণ আমরা সেগুলোর উপর অলরেডি আমাদের ভিডিও ইউটিউবে আছে। তো সেজন্য আমরা কিন্তু যে সৃজনশীলের যে সাজেশনটা যেটা দিয়েছি সেটা ক্ষেত্রে আমরা জাস্ট তোমাদের সেই সাজেশনটাই শুধু প্রোভাইড করছি, প্রশ্নগুলোই শুধু দিছি। সেগুলোর উত্তরগুলো তোমরা যদি চাও তাহলে তোমাদের যে অধ্যায়গুলো আছে আমরা যেগুলো ক্লাস নিছি, যেমন প্রথম অধ্যায়ে যে সাজেশনটা দিছি ওইটা তুমি সবগুলো প্রশ্নগুলোর উত্তর পেতে চাইলে তোমার প্রথম অধ্যায় ক্লাসগুলো দেখা লাগবে। আমাদের যে ইউটিউব চ্যানেল অপটিমিস্ট আশাবাদী সেখানে সার্চ দিলে তোমরা সেই প্রথম অধ্যায়ে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখলেই তুমি প্রথম অধ্যায়ে যে সাজেশনটা আছে সেটা তুমি অলরেডি সবগুলো পাবা। যদিও এমসিকিউ সবগুলো পাবা, এমসিকিউ যে আহামরি সবগুলো নতুন এরকমটা না। তবে এমসিকিউটা কেন সলভ করে দিচ্ছি, কারণ এমসিকিউটা এই কারণ অনেকে বুঝতে পারে না বিষয়গুলো এমসিকিউর ক্ষেত্রে, যে কোথা থেকে কিভাবে আসলো বা এটা কীভাবে সলভ করা লাগে, এই জন্য একটু। আর সৃজনশীল কিন্তু আমরা যখন ক্লাসগুলো নিচ্ছি সাথে সাথে কিন্তু আমরা প্র্যাকটিস করাই দিচ্ছি কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, সাথে সাথেই কিন্তু, আর সেগুলো আলোকেই কিন্তু সেই সাজেশনটা। তো সেজন্য বলবো তোমরা যারা আসো, যারা নতুন, যারা অর্থনীতি কিছুই পড়ে নাই, কোনো প্রবলেম নাই, তোমরা জাস্ট সেই ক্লাসগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো আর সাজেশনটা ফলো করো। তোমার এই অর্থনীতিতে A+ কেউ ঠেকাইতে পারবে না, বুঝতে পারছো? তো তাহলে আমরা শুরু করি। দেখো তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা ছিল সেই দ্বিতীয় অধ্যায় এমসিকিউ সাজেশনটা আলোচনা শুরু করি। তো দেখো 1 নাম্বার, কিউডি সমান সমান A-BP সমীকরণের চিত্ররূপ কোনটি? দেখো আমরা তোমাদের ক্লাসে আলোচনা করেছি চাহিদা এবং যোগান, চাহিদা সমীকরণ চেনার উপায়, যোগান সমীকরণ চেনার উপায়, চাহিদা সমীকরণ কোনটা, যোগান সমীকরণ কোনটা। যেমন তোমাদের যদি একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করি, যেমন মনে করো এখানে আছে কিউডি সমান 2 - 5p, এটা কিন্তু একটা সমীকরণ। আরেকটা আছে সমীকরণ হলো কিউএস সমান, মনে করো এইটাই ধরলাম 2 + 5p, 2 + কি 5p। তো দেখো এখানে কিন্তু আমরা দুইটা সমীকরণ পাইছি, ভালোভাবে বুঝো। এখানে আমরা কয়টা সমীকরণ পাইছি? দুইটা সমীকরণ পাইছি। একটা হলো কিউডি সমান সমান 2 - 5p, আরেকটা হলো যে কিউএস সমান সমান 2 + 5p। তো এখন এখানে যে কিউডি চাহিদার যে সমীকরণ আছে, আমাদের চাহিদার সমীকরণ কিন্তু সেই একটাই হবে, শুধু সবসময় এই একটা রূপে প্রকাশ করি। কিন্তু যোগানের যে সমীকরণ আছে এটাকে আমরা আরও বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ যোগানের সমীকরণের সহজ রূপ হলো 3টা। সেটা কি কি? 1 নম্বর আমরা বলতে পারি এখানে যে -2 + 5p। অনেক সময় আমরা এরকমও মান পাবো, বা অনেক সময় 2 পাবো না, শুধু কি পাবো? শুধু 5p পাবো, বুঝতে পারছো? তার এই যে এগুলো কিন্তু সমীকরণ, এগুলো কিউএস লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, কিউএস, এটাও আমাদের কিউএস। তার আমাদের ভালো করে বুঝো, যোগানের সমীকরণের রূপ কয়টা? যোগানের সমীকরণের রূপ হলো আমাদের কয়টা? 3টা। আর চাহিদা সমীকরণের রূপ কয়টা? একটা। চাহিদা শুধু এই একভাবেই আমরা প্রকাশ করতে পারি, আর যোগান সমীকরণকে আমরা এই 3টা রূপ দিয়ে প্রকাশ করতে পারি, বুঝতে পারছো? তো এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কিউডি সমান সমান A-BP এই সমীকরণের চিত্ররূপ কোনটা? আর আমরা তোমাদের আরেকটা বিষয় ক্লাসে আলোচনা করেছি, যখন দেখবা এখানে মাইনাস আছে, -b কি এখানে মাইনাস সহ যে সংখ্যাটা আছে, তার এইটা যারা কিন্তু ঢালটাকে নির্দেশ করেছে। আর যখন এখানে আমরা মাইনাস পাবো, মাইনাস সহ কোনো একটা কিছু পাবো, তখন সেটা ঢাল ঋণাত্মক। আর ঢাল ঋণাত্মক কি সেই রেখা কি হয়? বাম থেকে ডানে নিম্নগামী হয়। সেজন্য কিন্তু এখানে কিন্তু আমাদের ওই অবস্থা বিরাজ করছে, অর্থাৎ এজন্যই কিন্তু আমরা দেখতে পাই এখানে কিউডি সমান সমান A-BPর ক্ষেত্রে আমাদের খ নাম্বারটা হয়েছে। আর বাকিগুলো কেন হয় নাই? ক নাম্বারটার ক্ষেত্রে আমরা এখানে যদি লক্ষ্য করি, ক নাম্বারটার মনে করো ক নাম্বারটার উত্তর কেন হলো না, এখন অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে। কারণ তুমি যদি ক নাম্বারটা দাও তাহলে আমাদের এই সমীকরণটা এখানে লাগবে A+BP, বুঝতে পারছো? এখানে যদি A+BP হইতো তাহলে আমরা ক নাম্বারটা দিতে পারতাম। ঠিক তেমনিভাবে একইভাবে গ নাম্বারও আমাদের হচ্ছে না, ঘ নাম্বারটাও আমাদের হচ্ছে না, কারণ এটার ক্ষেত্রে আমাদের যে ঢালটা, এটা হলো ঢালটা হলো অসীম, এটা ঢাল হলো 0। কিন্তু আমাদের ঢাল কি বলছে? ঢাল হলো আমাদের কি দেওয়া হয়েছে? এখানে নেগেটিভ দেওয়া আছে, আর এটা কিন্তু ঢাল, এই যে -b আছে, এটা হলো ঢাল। যদি তোমাদের সমীকরণটা দিই, সমীকরণ দিয়ে যদি দেখাই, কিউডি সমান সমান মনে করা আছে 5 - 10p আছে, 10p দিলাম, 5 - 10p। এই যে -10 আছে,
-10 দেখতে পাচ্ছ না, এই যে -10 আছে এটাকেই কিন্তু ঢাল বলা হয়, বুঝতে পারছো? তো এখন এই জিনিসটাই যখনই তোমরা এরকম এখানে -10 -5 বা মাইনাস দেখতে পাবা কোনো একটা সংখ্যা সহ, সেটা একটা অলওয়েজ বাম থেকে ডানে নিম্নগামী হয়, সহজভাবে চিনার উপায়, অত ভেজাল করার দরকার নেই। তো গেল, এরপরে আমরা 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের যদি দিকে যাই, তো দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের কী দেওয়া হয়েছে যে সূচিতে শূন্য স্থানে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কত আমাদের নির্ণয় করতে হবে। এখানে মোট উপযোগ কত দেওয়া হয়েছে এবং প্রান্তিক উপযোগ কত আমরা এখন নির্ণয় করব। দেখো মোট উপযোগ এখানে আমাদের এই যে একটা দেওয়া হয়েছে 2 নম্বরের ক্ষেত্রে, তো আমরা মোট উপযোগের সূত্র কি জানি বলো তো? তোমাদের মোট উপযোগ সূত্র হলো অনেকগুলো প্রান্তিক উপযোগের সমষ্টি, অর্থাৎ আমরা টিইউ বলতে পারি, টিইউ সমান MU অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি 1 প্লাস মার্জিনাল ইউটিলিটি 2 এরকম, অর্থাৎ অনেকগুলো প্রান্তিক উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ, বুঝতে পারছো? তার মানে এখানে আমাদের মোট উপযোগ যে নির্ণয় করবো এটার ক্ষেত্রে মোট উপযোগ তাহলে এখানে কীভাবে নির্ণয় করবো? এই যে প্রান্তিক উপযোগ আছে না, এই অনেকগুলো যে প্রান্তিক উপযোগ আছে, এই প্রান্তিক উপযোগগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট উপযোগ পেয়ে যাব। তার মানে আমরা প্রান্তিক উপযোগগুলো যোগ করি, প্রথমে যেটা মোট উপযোগ সেটাই প্রান্তিক আমরা জানি। এরপর কত আছে 7, তাহলে 10 আর 7 যোগ করলে কত হয় 17, তার মানে এখানে আমাদের কত হবে মোট উপযোগ 17 হবে, বুঝতে পারছো? তার মানে এরপরে যোগ করা, এরপরে 10 7 17 আর 3 কত, 17 আর 3 হলো 20 হয়ে গেল। তো এখন প্রত্যেকবার এভাবে যোগ না করে আমরা জাস্ট কোনাকুনি তখন যোগ করে দেবো। যেমন এখানে কত হলো, এখানে 10 আর 7 হলো কত 17, তারপর হলো 17 আর 3 কত 20, তারপর 20 আর এখানে কত আসবে, তাহলে 0 আসবে, 20 আর 0 যোগ করলে কত এখানে আমাদের 20 হবে, বুঝতে তো পারছো কি না? আরেকটা প্রান্তিক উপযোগ আমরা মোট উপযোগ তোমাদের নির্ণয় করতে শেখালাম যে কিভাবে মূলত আমাদের মোট উপযোগ নির্ণয় করা লাগে। তো এরপরে আমরা কিন্তু তোমাদের দেখাবো যে প্রান্তিক উপযোগ আমরা কিভাবে নির্ণয় করব। দেখো প্রান্তিক উপযোগের সূত্র কিন্তু আমরা তোমাদের আগে দিচ্ছি যে প্রান্তিক উপযোগ আমাদের কিভাবে নির্ণয় করা লাগে। তো দেখো প্রান্তিক উপযোগের যদি সূত্রটা তোমরা লক্ষ্য করো যে MU মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগের সূত্র কি মার্জিনাল ইউটিলিটি MU, সেটার সূত্র যদি তোমাদের দেখায় MU সমান ডেল টিইউ ভাগিত ডেল কিউ। তো দেখো এটা কিন্তু আমাদের প্রান্তিক উপযোগের যে সূত্র সেটা কিন্তু এই সূত্রটা। তো ডেল টিইউ মানে কি টিইউর পরিবর্তন, আর ডেল কিউ মানে কি কিউ পরিবর্তন, অর্থাৎ ডেল টিইউ সমান TU1 মাইনাস TU0, আর ডেল কিউ মানে হলো Q1 মাইনাস Q0, এই সূত্রটা। তো এখন জাস্ট এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করবো কীভাবে দেখো। তো যখন টিইউ আমরা যেটা নির্ণয় করতে বলবে সেটার ক্ষেত্রে ধরবো টিইউটা, ঠিক একইভাবে সেটার উৎপাদন পরিমাণটা ধরবো। যেহেতু আমাদের কত দ্রব্যের একক কত যখন চার্জ ছিল তখন আমরা হিসাবটা করা লাগবে। তো সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে বিষয়টা কীরকম হয়, তখন আমাদের টিইউ মান কত, টিইউ মান 20, তার মানে এটা হলো TU1, তা আমাদের ডেল টিইউ মানে কি TU1 মাইনাস TU0, তার মানে আমাদের কত হবে 20 মাইনাস 20, আমাদের লিখে দিচ্ছি তোমাদের, তাহলে কত হবে 20 মাইনাস 20 হলো। এরপরে নিচে ডেল কিউ মানে কি আমাদের যে পরিমাণ দ্রব্যের এককের পরিমাণ মানে কোয়ান্টিটি, সেটা আমাদের হিসাবটা করা লাগবে। তো মানে কি Q1 মাইনাস Q0, ডেল কিউ মানে হলো Q1 মাইনাস Q0। তো Q1 মানে কত আমাদের যেটা নির্ণয় করতেছি সেটা, তার মানে কত আছে 4 দিলাম। এরপর Q0 মানে কত, Q0 মানে তার আগেরটা, তার আগে কত আছে 3, তাহলে 20 থেকে 20 গেলে কত হয় আমাদের, 20 থেকে 20 গেলে হলো 0, আর 4 থেকে 3 গেলে কত 1 হয়। তো এখন দেখো যখন 0-র সাথে 1 ভাগ দিব তখন কিন্তু আমাদের মান কত আছে, আমাদের 0 আছে, কারণ উপরেরটাই সবসময় হিসাব করে, তার মানে এখানে আমাদের তখন মান কত হবে 0 হবে, বুঝতে পারছো? তো এখন এখানে আরেকটা মানে এত ঝামেলা করার দরকার নেই, তুমি ইজিলিভাবে মনে রাখতে পারো। সেটা হলো যে কি, যে দেখো যে তোমাদের এত কিছু এই যে নিচে কোয়ান্টিটি পরিমাণটা প্রত্যেকবার এরকম যে তুমি ভাগ বিয়োগ করবা, এই দরকার নাই, এটা বিয়োগ করা কেন দরকার নাই বলতেছি, কারণ দেখো এখন তোমার কিন্তু প্রত্যেকবারই যতবারই তুমি বিয়োগ এটা বিয়োগ করবা না কেন, প্রত্যেকবারই কিন্তু আমাদের বিয়োগ করলে 1 আসবে, কেন কারণ এটা ব্যবধানটা কিন্তু 1 করে বাড়ছে প্রতিবারই, তার মানে সেটা থেকে আগেরটা বিয়োগ করলে প্রতিবারে নিচে 1 আসবে, আর নিচে 1 থাকলে তো তার কোনো গণনা করা হয় না, তার হিসাব করা হয় না, সবসময় উপরে মানটাই এখানে গণ্য করা হবে 1 যদি থাকে। তার মানে তখন আমরা নিচেরটা অহেতুক করে কোনো তো লাভ নেই, যা শুধু আমরা কী করবো মোট উপযোগ যেটা আছে সেটা বিয়োগ করে দিলেই তো আমাদের প্রান্তিক উপযোগ চলে আসে, বুঝতে পারছো? দেখো তোমাদের যদি দেখাই একটা জিনিস, যেমন এখানে 10 বসাই দিলাম, এরপরে কত ছিল এখানে আমাদের 17 ছিল, দেখো তোমার যদি দেখাই একটু আগে কিন্তু আমরা নির্ণয় করলাম 17, তা 17 থেকে 10 গেলে কত 7, তবে 20 থেকে 17 গেলে কত 3, 20 থেকে 20 গেলে কত 0, তার মানে এটা মান কত হবে 0 হবে, বুঝতে পারছো? কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো সেটা তোমাদের সমাধান করে দেওয়ার। তার মানে তাহলে আমাদের উত্তর কী পাইলাম, উত্তর পাইলাম 17 এবং 0, তার মানে ক উত্তর কারেক্ট। তো দেখো এরপরে কি বলছে, সূচি অনুযায়ী মোট ও প্রান্তিক উপযোগ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। এখন এখানে সূচি থেকে কয়েকটা তথ্য আছে তোমাদের বলে দিই, দেখো এই তথ্যগুলো একটু সুন্দরভাবে সবাই নোট করে নেবা, এখানে কয়েকটা তথ্য আছে, এই তথ্যগুলো পরীক্ষায় হামেশাই আসে, বুঝতে পারছো?
তো সেজন্য এই তথ্যগুলো একটু খাতায় নোট করে নাও। আমি কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। কি কথাগুলো দেখো, এই সূচি থেকে মানে এই প্রশ্নটা প্রতিবারই প্রায় আসে, একটা প্রশ্ন এখান থেকে দেয় এইভাবে। দেখো এখানে কয়েকটা জিনিস আছে। প্রথমে এটা কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আর কি। এই যে চিত্রটা দেখা হয়েছে এটা কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি লক্ষ্য করা হয়েছে। কেন? কারণ এখানে প্রান্তিক উপযোগটা কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দেখো প্রথমে ছিল 10, তারপর 7, তারপর 3, এক সময় কত আসছে? 0 আসছে। একটা সময় যায় এমন অবস্থা হবে যে এখানে মনে করো আরও কমতে থাকে। মনে করো কত হবে, যখন পঞ্চম পর্যায়ে ছিল, মনে করো পঞ্চম পর্যায়ে তোমাদের ভালোভাবে যদি দেখাই, পঞ্চম পর্যায়ে মনে করা হলো কত আমাদের 17, তার মানে তখন কত হবে? তখন এখানে তাহলে প্রান্তিক উপযোগ কত হবে? 17 থেকে 20 বিয়োগ করলে কত? -3 -3 দিয়ে দিলাম। তো দেখো এখন এখানে তথ্যগুলো যেভাবে মনে রাখবা, যে তথ্যগুলো ইম্পর্ট্যান্ট, আমি যদি বলি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয়, মানে ক্রমান্বয়ে হ্রাস পায়। দেখো প্রথমে ছিল 10, তারপর ছিল 7, তারপর ছিল 3, তারপর 0, এরপর -3 হয়েছে। তার মানে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে কী পাচ্ছে? হ্রাস পাচ্ছে। গেল। এরপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কথাটা ভালোভাবে শুনে, এটা কিন্তু অনেক মানে স্টুডেন্টগুলোর এটা কনফিউশন খায়, মানে কনফিউশনটা এটা ভোগে, যে এটা বুঝতে পারে না যে কী বলছি কথাটা। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাবে কিন্তু ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান হারে বলতে কি, না আগে যতটুকু বৃদ্ধি পাইছিল এর পরবর্তীতে তার মতো বৃদ্ধি পাবে না। দেখো প্রথমে কত ছিল আমাদের 10, তো এরপরে পরবর্তীতে কত? 10 হওয়ার কথা, 10 বা তার চেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের হয়েছে কত? 7 যুক্ত হয়েছে, মানে 10 আর 7 কিন্তু কত হয়েছে? আমাদের 17। তার মানে পরবর্তীতে আমাদের কত বৃদ্ধি পাইছে? 7 বৃদ্ধি পাইছে, কিন্তু বৃদ্ধি পাইছে। এটাকে বলছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে, কিন্তু আগে যতটুকু বৃদ্ধি পাইলো ততটুকু বৃদ্ধি পাবে না, তার চেয়ে কম বৃদ্ধি পাবে। যেমন প্রথমে 10 বৃদ্ধি পাইছে, এরপরে 10 বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু বৃদ্ধি পাইছে কত? 7। এরপরে দেখো 7 পাইছে, তারপর তো 7 পাওয়ার কথা, কিন্তু 7 পাইছে কি? না, 7 পায় না। তারপর কত বৃদ্ধি পাইছে? অনলি 3। তো দেখো এটাকেই বলছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। আশা করি বুঝতে পারছো। তো এরপরে দেখো, এরপরে আসি, আমাদের দুইটা তথ্য বলছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয়, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এরপরে দেখো প্রান্তিক উপযোগ যখন 0 হয়, এই যে প্রান্তিক উপযোগ যখন 0, তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। এই সর্বোচ্চ বলতে এই উপরে 20টাকে কিন্তু ধরা যাবে না, সবসময় নিচের 20 যেটা আছে, 20 বলতে যে সংখ্যাটা থাকবে, আর অলওয়েজ কিন্তু এরকম দুইটা সংখ্যা পাবা একই হবে। এটা 20 আছে, অন্য সময় থাকতে পারে তোমার 30, 50, 100 অন্য থাকতে পারে, এটা 20 আছে, কিন্তু সবসময় পাবা এরকম এই বিধির ক্ষেত্রে এই দুইটা সংখ্যা একই থাকবে, তবে সবসময় নিচেরটা ধরবা। তো এই জন্য তোমাকে এইভাবে বলতে হবে যে প্রান্তিক উপযোগ যখন সর্বনিম্ন হয় বা 0 হয়, তখন মানে 0 হয়, সর্বনিম্ন না বলতে হবে, প্রান্তিক উপযোগ যখন 0 হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়, যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ 0 হয়, তার উল্টা আগে। তো এরপরে তুমি বলবা প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয় তখন মোট উপযোগ কমতে থাকে, মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। বুঝতে পারছো? তো এই তথ্যগুলো কিন্তু মাথায় একটু রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় হামেশা এখান থেকে প্রশ্ন চলে আসে, এবং এটা সৃজনশীলও জন্য দরকার, তো ভালোভাবে একটু মাথায় রাখিও। তো এই প্রশ্নটা থেকে কিন্তু এই 3 নম্বর প্রশ্নটা আসছে। কি আসছে দেখো, তোমার যদি দেখাই ভালোভাবে, যে সূচি অনুযায়ী মোট ও প্রান্তিক উপযোগের পরিবর্তনের কারণ। এই যে সূচিতে মোট উপযোগ পরিবর্তন হয়েছে না, প্রান্তিক উপযোগ পরিবর্তন হয়েছে না, এখন বলছে পরিবর্তনের কারণ। কী কারণে এটা পরিবর্তন হয়েছে? তো দেখো ভোগ বৃদ্ধির সাথে সাথে আকাঙ্ক্ষা হ্রাস পায়। এই যে মানুষের ভোগ বৃদ্ধির সাথে সাথে এই যে ভোগটা বৃদ্ধি পাইছে, তার মানে আকাঙ্ক্ষাটা হ্রাস পাইছে কিনা বলো তো? অবশ্যই। তুমি মনে করো প্রথমে 10টা আপেল খাইলা, কথার কথা বলতেছি, বা তুমি প্রথমে 10টা মিষ্টি খাইলা, এর পরবর্তীবার কি তুমি 10টা মিষ্টি খেতে পারবা না? তখন কিন্তু তোমার চাহিদা কমে যাবে, একসময় 5টা, একসময় 2টা, একসময় এমন অবস্থা হবে যে তুমি আর খেতেই পারবে না, তুমি যা খাইছো সেটা আরও বের করে দিবা, মানে তুমি আরও বমি করে দিবা। সেটাকে কিন্তু এখানে নেগেটিভ দেখানো হয়েছে, মানে মাইনাস হয়। যেমন এখানে 20-এর পর এরপর কত আসে? এরপর 17 আসে, যেটাকে আমরা -3 দ্বারা দেখাইছি প্রান্তিক উপযোগ, একই অবস্থা। বুঝতে পারছো? তার মানে আমাদের ভোগ বৃদ্ধি, যত ভোগটা আমরা আস্তে আস্তে বাড়াবো, সেটার সাথে সাথে আমাদের যে আকাঙ্ক্ষা বা আগ্রহ সেটা আস্তে আস্তে কী হবে? হ্রাস পাবে। এটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এরপরে দ্রব্যের প্রতি ভোক্তার আকর্ষণ বৃদ্ধি পায়। এটা কি জীবনও সম্ভব? তুমি মনে করো প্রথমে 5টা মিষ্টি খাইলে, এর পরবর্তীবারও কি তোমার 5টা মিষ্টি খাওয়ার আগ্রহ থাকে না, কিন্তু আস্তে 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 কমতে থাকে। তো এটা কখনোই হবে না। তার মানে দ্রব্যের প্রতি ভোক্তার আকর্ষণ বৃদ্ধি পায়, এটা সত্য না, তার মানে এটা হলো না। এরপর মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, যেটা একটু আগে বললাম, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। তার মানে আমাদের 1-3 সঠিক অ্যান্সার। তো এরপরে দেখো, এরপরে আমরা যাই। আমি কিন্তু একবারে তোমাদের খুঁটিনাটি সব ভালোভাবে কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছি, একটু ভালোভাবে দেখো। একটা এমসিকিউ থেকে শুধু ওই এমসিকিউটাতে তুমি সলভ করতেছো এরকমটা না, আরও অনেক তথ্য কিন্তু জানতেছো।
জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখিও। এরপরে দেখো এবি রেখার স্থিতিস্থাপকতা কীরূপ। এখানে যে এবি রেখা দেখানো হয়েছে এর স্থিতিস্থাপকতা মানে কীরূপ এখানে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এবি আমাদের এখানে আরেকটা বিষয় মনে রাখি যে এই স্থিতিস্থাপকতা যা আছে এটা কিন্তু চাহিদা দাম স্থিতিস্থাপকতা এখানে দেখানো হয়েছে বিষয়টা। তো এক্ষেত্রে কিন্তু আমরা মানে বিশেষ করে স্থিতিস্থাপকতা দামের ক্ষেত্রে আমরা 5 ধরনের দেখতে পাই। একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, একের চেয়ে কম, তারপর শূন্য, তারপর অসীম স্থিতিস্থাপকতা লক্ষ্য করতে পারি। তো এখানে এরকম একটা দেখা হয়েছে সেই 5টার মধ্যে একটা এখানে দেখানো হয়েছে এবি যে রেখাটা রয়েছে বলছে এই রেখার স্থিতিস্থাপকতা কীরূপ, মানে এখানে এই রেখাটার ক্ষেত্রে কীরকম স্থিতিস্থাপকতা ধরা হয়েছে। তো দেখো এখানে এবি রেখাটা আমাদের ভূমি অক্ষের সমান্তরাল আছে, আমরা এটা জানি যে ভূমি অক্ষে যখন সমান্তরাল এরকম থাকবে সেটার স্থিতিস্থাপকতার মান কী হবে আমাদের অসীম হবে। কী হবে? অসীম। এই অসীমের যে চিহ্ন দেখো একটু যে আমাদের এই যে এরকম অসীমের ইনফিনিটিভ যেটাকে বলে এভাবে তোমাকে চিহ্নটা অনেক সময় চিহ্নটা থাকতে পারে। এখানে অসীম যদিও তোমাদের লিখে দিছে বোঝার সুবিধার্থে, অনেক সময় চিহ্নটা থাকে। তো এই মানটা কিন্তু আমাদের কী হবে? অসীম হবে। কিন্তু এখানে আরেকটা তথ্য তোমাদের যদি বলে রাখি, দেখো ঢালের সাথে এটা একটা সামঞ্জস্য পাবা। কি সামঞ্জস্য? দেখো তোমার দেখাই একটু বিষয়টা, আরেকটা চিত্র দিছি। তো এইটার ক্ষেত্রে তোমার এইটার যেমন বললাম এটা স্থিতিস্থাপকতা কী হবে? অসীম। ঠিক তেমনিভাবে লম্ব অক্ষ সমান্তরাল যে সরলরেখা এই স্থিতিস্থাপকতা মান 0। কিন্তু যখন ঢাল বলবে, ভালোভাবে কথাটা বোঝো, যখন কি বলবে ঢালের কথা আসবে তখন এই যে ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখা ঢাল 0 আর লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখা ঢাল কী হবে? অসীম। বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখবা, মানে স্থিতিস্থাপকতার উল্টো। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে এই প্রশ্নটা, মানে অনেকে কনফিউশন এটা ভোগে যে বুঝতে পারে না যে কোনটার ক্ষেত্রে কোনটা 0 কোনটা স্থিতিস্থাপকতা। তো একটা সহজ বিষয় তুমি যদি ঢালের ক্ষেত্রে দেখো, ঢাল মনে রাখার আরও সহজ উপায় হলো ঢাল মানে হলো ঢালু। যেমন একটা পাহাড় আছে না, এই যে মনে করো এই পাহাড়টা এটা কতটা ঢালু, এই যে মনে করো এটা আছে মানে এটা কতটা খাড়া, এক কথায় হলো সেই পরিমাণটাকে ঢাল বলা হয়ে থাকে। তো এটা কি কোনো ঢাল আছে? নাই, সেজন্য এটা 0 বলা ধরা হয়েছে। আর যেটা এরকম লম্ব অক্ষ সেটা ঢাল কি মানে সেটা কি মানে গণনা করে শেষ করা যাবে? সম্ভব না। সেটা কত দূর গেছে না গেছে কোনো কিন্তু ঠিক নাই। এই যে উপর থেকে লম্ব মানে কোথায় গিয়ে শেষ হয়েছে কোনো ঠিক ঠিকানা আছে? নাই। এই জন্য এই ঢালটা কী বলা হয়েছে? অসীম। এরপর সাথে সাথে আরেকটা মনে রাখতে পারো, এই যে দেখো তোমাদের আরও 2টা জিনিস দেখায় ঢালের ক্ষেত্রে। এখানে এই যে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখা যদি হয় সেটা ঢাল হবে ধনাত্মক। এরপরে তোমাদের যদি বলে বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখা ঢাল কি, সেটা হবে ঋণাত্মক। এভাবে একটু ইনফরমেশনগুলো মাথায় রাখিও। তো তাহলে এটা হলো অসীম আমাদের গেল। এরপরে আসি 5 নম্বরে, যে একটা সমীকরণ দেওয়া হয়েছে কিউ সমান 4 - 2p, এটি কোন ধরনের অপেক্ষক। তো আমরা এটা জানি এটা চাহিদার সমীকরণের কথা বলা হয়েছে। কেন? কারণ আমরা চাহিদার সহজ রূপ তোমাদের কিন্তু প্রথমেই বলছি, চাহিদার সহজ রূপ কয়টা? একটা। তার মানে ও চাহিদার সমীকরণ, চাহিদার যাহা কিছু হবে, চাহিদা অপেক্ষক মানে চাহিদা রিলেটেড যাহা কিছু থাকবে ওই একটা রূপে আমরা সবসময় লক্ষ্য করতে পারবো। তাহলে ওইটাই দেখতে পাচ্ছি কিউ সমান a - bp। এখানে এর মান মনে করো একটা ধরা হয়েছে 4, তা বির মান ধরা হয়েছে 0.2, এরপর পি দিয়েছে। বুঝতে পারছো? তো এভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে বিষয়গুলো, এই সহজ রূপগুলো চিনলে তুমি ইজিলি বুঝতে পারবা। তো এটা চাহিদা হবে আমাদের গেল। এরপরে 6 নম্বরে ডি সমান এফ বার্কেট পি। এখানে এফ কিসের প্রতীক? এটা অপেক্ষক বোঝাই যায়, এফ থেকে আমাদের ফাংশন অপেক্ষক। তো এরপরে দেখো 7 নম্বরে কিউডি সমান 24 - 4p, চাহিদার সমীকরণে দ্রব্যটি কত দামে চাহিদা 0 হবে। এই যে এটা মানে এখানে আমরা পির মান কত ধরলে 24 নিয়ে আসতে পারবো। কেন? কারণ দুইটাই যদি 24 আমরা হয় তার মানে তখন আমাদের মান কী আসবে? 0 আসবে। তার মানে তখন চাহিদার মান 0, তার মানে আমরা এখানে 24 নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে পির মান কত ধরলে আমাদের 24 হয় বলো তো? 6, কারণ 6 × 4 = 24। এই জন্য উত্তর আমাদের কত হলো? 6। বুঝতে পারছো কি? এটা কিন্তু ইজি, অনেক ইজি। এটা দরকার নাই ক্যালকুলেশন করা, তুমি বুঝতে পারবে এটা আশা করি। তো এরপরে দেখো 8 নম্বরের গাণিতিক প্রক্রিয়া কোনো কিছুর মান পরিবর্তনশীল। আমরা জানি চলক হলো পরিবর্তনশীল, যেটার মান স্থির নয়। আর ধ্রুবক হলো নির্দিষ্ট মান, ওর মানটা কি একবারে নির্দিষ্ট থাকবে 2, 4, 5 মানে যেগুলো পরিবর্তন করা সম্ভব নয়। আর সহগ আমরা এগুলো কিন্তু তোমাদের ক্লাসে আলোচনা করেছি, এগুলো কিন্তু চিনতে শিখতে হবে। একটা সমীকরণে তোমাকে বলে ধ্রুবক কোনটা, সহগ কোনটা, ছেদক কোনটা, অপেক্ষক কোনটা, এগুলো কিন্তু চেনা লাগে। বুঝতে পারছো? এগুলো থেকে প্রতি বছরই একটা না একটা এমসিকিউ কিন্তু আসে। তো তোমরা কিন্তু এটাও জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেবা, মানে দেখবা বিষয়টা। তো আমরা কিন্তু এগুলো ক্লাসে সুন্দরভাবে আলোচনা করেছি একবারে, যে কোনটা সহগ, কোনটা ধ্রুবক, কোনটা চলক, এগুলো কীভাবে চিনবো, প্রসেস কী। তো এখন এগুলো আলোচনা না করে আর দীর্ঘায়িত করছি না ক্লাসটা, আর কি তোমরা সেখান থেকে দেখে নেবা। আমরা ইউটিউবে কিন্তু এগুলো দেওয়া আছে। এরপরে দেখো 9 নম্বরে চা এবং কফি হলো পরস্পর কী। এগুলো ইজি। চা এবং কফি, আমরা চা মনে করো কথার কথা এখন চায়ের দাম 5 টাকা, জাস্ট বলতেছি। এখন চায়ের দাম মনে করো হঠাৎ করে পেলে 8 টাকা হয়ে গেল। তো এখন কফির দাম কিন্তু 10 টাকা আছে। তো এখন আমরা অনেকে তখন ভাববো যে চা খাই না, চার তো কিছু টাকা মানে একটু বাড়াই দিলে তো আমরা কফি পাচ্ছি, একটু ভালো আইটেম পাচ্ছি।
তার মানে আমরা তখন কফি খাই। তো দেখো তার মানে আমরা একটার পরিবর্তে কিন্তু অন্যটা করতে পারতেছি, অর্থাৎ চায়ের কাজ আমরা চা না খেয়ে কফি দিয়ে কিন্তু চালাই দিতে পারতেছি। তো পরিবর্তকের বিষয়টা এরকম, পরিবর্তক দ্রব্য মানে তুমি একটার পরিবর্তে অন্যটা করতে পারবে। মানে যেমন তুমি মনে করো কলম আছে এবং তুমি কলমের কাজ কিন্তু রুল দিয়ে চালাই দিতে পারো ইচ্ছা করলে, কারণ কলমও লেখা যায় রুল দিয়ে লেখা হয়, কিন্তু তুমি করতে পারো। এখন তুমি মনে করো এই যে একটা মনে করো আছে তুমি বাইকের কাজ তুমি মনে করো সাইকেল দিয়ে চালাই দিতে পারো, পারবে না যে এরকমটা না। মানে এক কথাই হলো তোমার জাস্ট একটা উদাহরণ হিসেবে বলতেছি এটা, যে তুমি একটার পরিবর্তে অন্যটা ইউজ করে সেই কাজটা তুমি সমাধান করে দিতে পারবা, এরকম সেটা হলো পরিবর্তক দ্রব্য। মানে একটার পরিবর্তে তুমি অন্যটা ইউজ করতে পারবা। আর পরিপূরক হলো কি, একটা অন্যটার মানে একবার লাগবেই, একটা ক্ষেত্রে একটা করতে গেলে অন্যটা লাগবে। যেমন তোমাকে যদি একটা উদাহরণ বলি, যেমন মোটরসাইকেলের ক্ষেত্রে, একটা মনে করো বাইকের ক্ষেত্রে, সেখানে কিন্তু তেল লাগেই। এখন তেল ছাড়া কি বাইক চলবে, বা বাইক ছাড়া কি তেল মানে তেলের কাজ আছে, কোনো কাজ নেই। কিন্তু তার মানে একটা অন্যটা কি বলা যায় এখানে, পরিপূরক। একটা ছাড়া অন্যটা চলবে না। নিকৃষ্ট দ্রব্য মানে যেটা গুরুত্ব কম, বা যেটাকে আমরা বলি এক কথা হলো যে বিভিন্ন ধরনের যে দ্রব্যগুলো আছে আমাদের, এটা কিন্তু আমরা একটা টপিকে আছি নিকৃষ্ট দ্রব্য, যে গিফেন দ্রব্য যেটাকে বলা হয়ে থাকে। সেই স্যার রবার্ট গিফেন নামে একজন ব্যক্তি এটা আবিষ্কার করেন। তো স্যার নামে এটা রাখা হয়েছে, তার নামে এটা রাখা হয়েছে নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য, যেটা আরেক নাম। এরপর স্বাধীন দ্রব্য আছে, তার মানে চা কফি পরস্পর কোন দ্রব্য, তাহলে পরিবর্তক। এরপরে 10 নম্বরে যাই, জনবহুল রাজধানী শহর ঢাকার জমির যোগান রেখার আকৃতি কীরকম হবে, সেটা হবে আমাদের লম্ব অক্ষে সমান্তরাল হবে। তো এরপরে দেখো 11 নম্বরে চাহিদার স্থিতিস্থাপকতা কয় ধরনের, আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতা হলো 3 ধরনের, চাহিদার দাম, আয় এবং আর স্থিতিস্থাপকতা। এরপরে দেখো কোনো রেখার অক্ষের দূরত্বকে অক্ষের দূরত্ব দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। আমরা জানি যে কোনো রেখার একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর, যেমন আমরা সেটা রেখার ঢাল পাওয়া যায়, কারণ রেখার ঢালের সূত্র কি, লম্ব অক্ষে ভাগিত ভূমি অক্ষর। লম্ব অক্ষর যে অনুপাতটা থাকে আমাদের দুইটা বিন্দু, আমরা কিন্তু এটা তোমাদের দেখাইছি কিন্তু সবগুলো ক্লাসে ভালোভাবে, যে রেখার ঢালের সূত্র, রেখার ঢাল হলো লম্ব ভাগিত ভূমি, অর্থাৎ ডেল ওয়াই ভাগিত ডেল এক্স। অর্থাৎ লম্ব অক্ষে যে আমাদের পরিমাণগুলো থাকবে সেগুলো আমাদের ভূমি অক্ষে যে পরিমাণগুলো আছে সেগুলো আমরা মানে বিয়োগ করব। ডেল মানে তো আমরা পরিবর্তন, সেই পরিবর্তনটা দিয়ে যদি আমরা দুইটা পরিবর্তন নির্ণয় করে ভাগ করব, অর্থাৎ লম্বের সাথে আমাদের ভূমির পরিবর্তনগুলো বিয়োগ করে দুইটা ভাগ করে অর্থাৎ অনুপাত করে দিলে আমাদের কিন্তু বের হয়ে যাবে রেখার ঢাল। এটাই বলছে, কোনো রেখার অক্ষের দূরত্বকে অক্ষের দূরত্ব দ্বারা ভাগ করলে আমাদের কি পাওয়া যায়, সেটা হলো রেখার ঢাল পাওয়া যায়। তো এরপরে দেখো, এরপরে আমাদের যেটা আছে এক্ষেত্রে চাহিদা রেখার ঢাল কি, একটু আগে বললাম বাম থেকে ডানে নিম্নগামী যে সরলরেখা আছে, এই ক্ষেত্রে আমাদের ঢাল কি হয়, ঋণাত্মক হয়। তো এটা আর না করি, এরপরে যেটা আসে এটা পরীক্ষায় অনেকে কনফিউশন ভোগে এটা নিয়ে, এবং এটা বুঝতে পারে না, এবং এটা থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। তো দেখো কি বলছে, ক দ্রব্যের চাহিদার আর স্থিতিস্থাপকতা নির্ণয় করে। এখানে এই যে ক দ্রব্যটা আছে আমাদের, এটার চাহিদার যে স্থিতিস্থাপকতা, সেই স্থিতিস্থাপকতার মান কিন্তু আমাদের বের করা লাগবে, বুঝতে পারছো। তো এখন তোমাদের এটা কিন্তু আমরা ক্যালকুলেশনটা একটু দেখাবো, এটা 3.5, এটা কীভাবে আমরা উত্তরটা নিয়ে আসবো এখানে ক দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। তো দেখো আমাদের এক্ষেত্রে আমাদের প্রথমে চাহিদার যে আর স্থিতিস্থাপকতার এই সূত্রটা আমাদের জানতে হবে। আমাদের চাহিদা আর স্থিতিস্থাপকতার সূত্রটা তোমাদের লিখে দিচ্ছি, দেখো ডেল কিউ এক্স ভাগিত ডেল পি ওয়াই, এই সূত্রটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ইন্টু আমাদের ইন্টু হলো পি ওয়াই, দামটা উপরে, আর নিচে হলো আমাদের কিউ এক্স, বুঝতে পারছো। তো এখন আমরা এইগুলো নিয়ে নিলাম, এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিলে আমাদের উত্তরটা কিন্তু চলে আসবে। তো দেখো ডেল আমাদের কিউ এক্স মানে হলো আমাদের এই যে দ্রব্যের যে আছে চাহিদা, সেই চাহিদার পরিবর্তনটা। তো এখন আমাদের চাহিদার যে পরিবর্তন, সেই পরিবর্তন আমাদের কোনটা ধরবো, আমাদের যে ক দ্রব্যের যে চাহিদা আছে সেই চাহিদার পরিবর্তনটা কিন্তু আমাদের হিসাব করা লাগবে। তার মানে আমাদের ক দ্রব্য যে আছে এই ক দ্রব্যের চাহিদার পরিবর্তন আমাদের যদি ধরি, তার মানে প্রথমটা হলো আমাদের Q1, পরবর্তীটা হলো আমাদের প্রথমটা হলো Q0, পরবর্তীটা হলো আমাদের Q1। তার মানে ডেল কিউ এক্স মানে কি, Q1 মাইনাস Q0, তার মানে 1 - 4, 1 যদি আমরা 4G তাহলে কত আসে আমাদের, -3 আসে। কত আসে, -3। আমরা একবারে তোমাদের সংখ্যাগুলো বসাই দিচ্ছি, -3 দিয়ে দিলাম। এরপরে ভাগ, তাহলে ডেল পি ওয়াই মানে কি, আমাদের দামের পরিবর্তন। এখন আমাদের দামটা ধরতে হবে কোনটা, আমাদের কি বলছে, ক দ্রব্যে চাহিদা আর স্থিতিস্থাপকতা। তো ক দ্রব্যে যখন চাহিদা আর স্থিতিস্থাপকতা বলবে, আমাদের চাহিদার পরিমাণটা ধরবো আমরা ক দ্রব্য, কিন্তু আমাদের যখন দাম বলবে তখন দামের ক্ষেত্রে আবার আমাদের পরিমাণটা ধরা লাগবে খ দ্রব্যের, তাহলে কিন্তু আমরা আর স্থিতিস্থাপকতা পাবো। তার মানে আমাদের খ দ্রব্যের তখন দামের যে এটা আছে সেটা যদি আমরা বিয়োগ করি, তার মানে ডেল মানে হলো পরিবর্তন বলতে কি P1 - P0, তার মানে P1 কোনটা, P1 হলো 4 আর P0 কত 5, তার মানে আমাদের 4 থেকে যদি 5 বিয়োগ করি কত আসে, -1 আসে। -1 দিয়ে দিই, -1
দিয়ে দিলাম, এরপর ইন্টু দেখো এরপর হলো কি আছে পিওয়াই মানে প্রাথমিক দাম আমাদের কত ছিল দেখো তো, প্রাথমিক দাম ছিল 5 দিয়ে দিলাম। এরপরে প্রাথমিক চাহিদা ছিল কত, এই যে চাহিদা আমরা চাহিদা কত ধরছিলাম 4 ধরছিলাম, তাহলে প্রাথমিক চাহিদা আমরা কত 4 দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের। এখন জাস্ট আমরা গুণ করব, গুণ করলে হয়ে গেল, এখানে মাইনাস কাটা যাবে যদিও 2 জায়গায় মাইনাস আছে, তার মানে আমাদের উপরে কত আছে, উপরে আছে আমাদের 5 3 কত হয় আমাদের 15 হয়, 5 3 15 -15 আর এখানে মাইনাস কত -4, তার মানে 15কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত আসে যদি তোমাদের দেখাই, দেখো 15/4, তার মানে দেখো তখন 3.75 চলে আসে সমান 3.75, তার মানে আমাদের যে উত্তর কাঙ্ক্ষিত উত্তর কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু তোমার যে বিভিন্ন দ্রব্যে যখন আর স্থিতিস্থাপকতা থাকবে সেই আর স্থিতিস্থাপকতার এভাবে কিন্তু মান বের করা লাগবে। বুঝতে পারছো এটা? যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাইও, সমস্যা নাই, আমি তোমাদের আরও সুন্দরভাবে এটা আলোচনা করে দেবো পরবর্তীতে। তো এরপরে দেখো এরপরে কি বলছে, এই যে এটার সাথে এটা কিন্তু রিলেটেড, যে আবার দেখো 15 নম্বরটা যেটা আছে, ক ও খ দ্রব্যের মধ্যাকার পারস্পরিক চাহিদা রেখার ঢাল। দেখো এখানে কি বলছে, ক এবং খ দ্রব্যের মধ্যে পারস্পরিক চাহিদা রেখার ঢাল কী হবে, এবং ক এবং খর মধ্যে আমরা এখানে দেখো এখানে যে এই যে থ্রির মানটা এখানে আমরা কি পাইলাম, ইসি পাইলাম, ভালো করে বুঝিও, ইসি পাইছি কিনা বলো তো, ইসির পাইছি, ইসি যে মানটা পাইছি এটা কি পাইছি আমরা, ইসির মানটা 0-র চেয়ে বড়, তার মানে ইসি আমরা গ্রেটার দেন 0 বলতে পারি না, তার মানে ইসির মানটা 0-র চেয়ে বড়, আর ইসি গ্রেটার দেন 0 এই জিনিসটা ধরা হয় আমাদের কিন্তু মানে এই যে একটা কিন্তু আমাদের আছে, এই যে যখন আমরা আর স্থিতিস্থাপকতা সেখানে 3 ধরনের অবস্থা আমরা দেখতে পাই, পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য, এরপর হলো সম্পর্কহীন দ্রব্য। তো তার মধ্যে আমরা যে ক এবং খ দ্রব্যের মধ্যে পারস্পরিক চাহিদা রেখা যেটা দেখতে পাই, সেখানে কিন্তু আমরা এই মানটা কি যখন এরকম 0-র চেয়ে বেশি দেখতে পাই, মানে মানটা ইসির মানটা 0-র চেয়ে বড় হয়, তখন সেটাকে কি বলা হয়, আমরা ধনাত্মক ধরা হয়। কখনো দেখবো যে ইসির মানটা 0-র চেয়ে কম, মানে তখন হলো নেগেটিভ হয়। কথা কি বুঝছো? তোমাদের অত পরিবর্তক না পরিপূরক এটা না বুঝলেও কিন্তু এখানে হবে। কীভাবে তোমাদের যদি বলি, এখানে আমরা এই যে 14 নম্বরে ইসির মান বের করছি না, ইসির মানটা আমাদের কিন্তু 0-র চেয়ে কী হয়েছে, বড় হয়েছে, তার মানে 0-র চেয়ে যখন বড় তার মানে ওটা কি ধনাত্মক না, অবশ্যই ধনাত্মক, তার মানে ক ও খ দ্রব্যের মধ্যে পারস্পরিক চাহিদা রেখার ঢাল কী হবে, ধনাত্মক হবে। বুঝতে পারছো? আর তোমার যদি আবার ইসির মানটা 0-র চেয়ে কম হতো তার মানে তখন ঋণাত্মক হয়তো। বুঝতে পারছো? এখন এটা তোমার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোন সময় তোমার ধনাত্মক হবে, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে, নাকি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কোন অবস্থান হবে, এই বিষয়গুলো একটু মনে রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে এই শর্তগুলো থেকে। এরপরে দেখো 16 নম্বরে যাই, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ, একটু আগে বললাম এই কিন্তু দেখাইছি, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ 0। তো কোনটা গ্রিফেন দ্রব্য, গ্রিফেন দ্রব্য বলতে নিকৃষ্ট দ্রব্য, মানে একটু মানে গুরুত্ব মানে যে দ্রব্যটা দুইটা দ্রব্যের মধ্যে একটু মানে যেগুলো গ্রিফেন দ্রব্য আছে এগুলো কিন্তু তোমার মুখস্থ করা লাগবে। যেমন এখানকার মধ্যে আমরা মোটা তাল দেখতে পাই, এটাকে গ্রিফেন দ্রব্য হিসাবে ধরা হয়, মানে এগুলো কিন্তু মনে রাখবা, কিছু কিছু দ্রব্য যেগুলো আছে সেগুলোকে গ্রিফেন, কোন দ্রব্যগুলোকে গ্রিফেন দ্রব্য হিসাবে মনে করা হয়। তো দেখো এরপরে যেটা আছে সেটা যদি দেখায় তোমার যে একটা তোমার উদ্দীপক দিছে, বলছে উদ্দীপকের ভারসাম্য দাম কটি। আমরা তোমাকে এটা ক্লাসে একবারে খুব বিস্তারিতভাবে আলোচনা করছি, ভারসাম্য 3ভাবে নির্ণয় করে দেখাইছি একবারে, কোনো দ্রব্যের মনে করো ভারসাম্য 3ভাবে নির্ণয়ের প্রসেসটা দেখাইছি, একটা হলো সূচির মাধ্যমে, চিত্রের মাধ্যমে, সমীকরণের মাধ্যমে, এই 3ভাবে দেখাইছি। তো এখন তোমাকে ওই একই কথাই সূচির মাধ্যমে তোমার ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলছি, ওইটাই। বুঝতে পারছো? তো সূচির মাধ্যমে আমরা কীভাবে নির্ণয় করছিলাম, দেখছিলাম যে কোন টাকা দামে চাহিদা এবং যোগান সমান। দেখো তো এই যে 8 টাকা যখন দাম হয় সে দামে চাহিদা এবং যোগান সমান, তার মানে 8 টাকা হলো আমাদের ভারসাম্য দাম। বুঝতে পারছো না কি না বলো তো? এরপরে দেখো উদ্দীপকের মানসমূহ দ্বারা চাহিদা ও যোগান রেখা অঙ্কন করলে কীরূপ রেখা পাবে। এই যে উদ্দীপকে যদি আমরা অঙ্কন করি তাহলে কী হবে, যোগান রেখা ঊর্ধ্বগামী হবে, চাহিদা রেখা নিম্নগামী হবে। আমরা জানি অলওয়েজ, এটা বলার কোনো প্রয়োজন পড়ে না, কারণ চাহিদা রেখা অলওয়েজ বাম থেকে ডানে নিম্নগামী হয়, আর যোগান রেখা অলওয়েজ বাম থেকে ডানে কী হয়, ঊর্ধ্বগামী হয়। আর চাহিদা রেখা ঊর্ধ্বগামী হবে, যোগান রেখা নিম্নগামী, এটা তো জীবনও হবে না, এটা তো ঘটবে না। চাহিদা রেখা ওয়াই অক্ষ এবং যোগান রেখা মানে এক্স অক্ষ হবে, এটা জীবনও হবে না, এটাও হবে না। চাহিদা রেখা নিম্নগামী, যোগান রেখা ওয়াই অক্ষ সমান্তরাল, এগুলো হবে না, কারণ আমরা আগে থেকে জানি চাহিদা রেখা বাম থেকে ডানে অলওয়েজ নিম্নগামী হয়, আর যোগান রেখা ডান থেকে বামে অলওয়েজ কী হয়, ঊর্ধ্বগামী হয়। বুঝতে পারছো এই পর্যন্ত? বলো তো কারো কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই জানাবা কিন্তু আমারে, কোনো কিছু যদি বুঝতে না পারো। তো আর বেশি নাই, আমাদের আর কিছু আছে এমসিকিউ, শুধু জাস্ট এগুলো দেখালেই তোমাদের শেষ হয়ে যাবে, যদিও পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো
20 নম্বরে যে এমসিকিউটা আছে, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কীরকম। আমরা জানি যেগুলো পরিবর্তক দ্রব্য হয় সেগুলো কিন্তু যে চাহিদা রেখাটা হয় এগুলো কিন্তু গাণিতিক আছে। আমরা একবার এগুলো সবগুলো কিন্তু ক্লাসে দেখাইছি যে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কীরকম, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কীরকম, তার সম্পর্কহীন যেগুলো দ্রব্য সেগুলোর ক্ষেত্রে কীরকম হবে রেখাটা, সবগুলো দেখাইছি কিন্তু। যেমন সম্পর্কহীন ক্ষেত্রে আমাদের রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়, যেটা পরিবর্তক হয় তখন রেখাটা কী হয়, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, যখন পরিপূরক হয় তখন আবার নিম্নগামী হয়। এরকম কেন, পরিবর্তকের ক্ষেত্রে ঊর্ধ্বগামী হয় তখন কিন্তু মানটা ধনাত্মক পাই। আমরা একটু আগেই কিন্তু দেখাইলাম মানটা ধনাত্মক পাইছি, আর সেটাকে আমরা পরিবর্তক দ্রব্য ধরতে পারি। আর যখন আমরা দেখবো আবার মানটা ঋণাত্মক পাবো তখন কিন্তু পরিপূরক দ্রব্য, কারণ সেটা নিম্নগামী হবে তখন। এরকম আর কি, এইভাবে মনে রাখতে হবে। তো দেখো এরপরে যেটা আছে যে 2টি আম ভোগের ফলে মোট উপযোগ 12 টাকা। 2টা আম ভোগের ফলে মোট উপযোগ কত হয়, 12 টাকা হয়েছে। তারপর 3টা আম ভোগের ফলে মোট উপযোগ 15 টাকা হলে ভোক্তার প্রান্তিক উপযোগ কত, এটা ইজিলি বের করা যাবে। দেখো তোমার যদি দেখাই, যখন 2টা আম ভোগ করছিল, মানে যখন 2টা আম ভোগ করছিল তখন প্রান্তিক উপযোগ কত, প্রান্তিক উপযোগ 12। যখন তিনটা তখন প্রান্তিক উপযোগ কত, তখন 3টা যখন ভোগ করে তখন মোট উপযোগ হলো 15। তার মানে তোমাকে তাহলে ভোক্তা প্রান্তিক, তার মানে তোমার তখন 3 নম্বর পর্যায়ে ছিল তখন প্রান্তিক উপযোগটা বের করতে বলছে। তো ইজিলি তোমাকে প্রান্তিক উপযোগ কীভাবে বের করতে বলছিলাম, এই যে মোট উপযোগ এটা আছে না, মোট উপযোগ জাস্ট বিয়োগ করে দিলে হয়ে গেল। তার মানে 15 থেকে যদি 12 বিয়োগ করি কত হয়, বড় 15 থেকে 12 বিয়োগ করলে 3, শেষ। তার মানে প্রথম পর্যায়ে তোমাকে যদি বলতো প্রান্তিক উপযোগ কত, তার মানে প্রথম যেটাই মোট সেটাই প্রান্তিক, তার মানে তখন 12 প্রান্তিক। বুঝতে পারছো কিনা বলো তো, এইভাবে। তো তার মানে 3 আমাদের উত্তর চলে আসছে। দেখো এরপরে যেটা আছে সেটা হলো চালের দাম প্রতি কেজি 35 টাকা হতে 50 টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে 12 কেজি হতে 7 কেজি হয়, এক্ষেত্রে চালের দাম স্থিতিস্থাপকতা কত। এই মানে অঙ্কটা এখানে একটু ভুল হয়েছে, মানে কিছু উত্তরটা এখানে একটু মিস্টেক আছে আর কি। তোমাদের যদি ক্যালকুলেশনটা একটু দেখাই তাহলে দেখলে বুঝবা। দেখো তোমাদের একটু ভালোভাবে এটা দেখানো ট্রাই করি। প্রথমে কি বলছে, চালের দাম, তার মানে প্রতি কেজি কত ছিল 35 টাকা থেকে 50, তার মানে প্রাথমিক দাম কত ছিল P0, প্রাথমিক দাম কত P0 হলো 35, P0 কত 35। এরপরে তারপর হলো P1 কত, দাম বেড়ে 50 হলো, তার মানে P1 হলো কত 50 গেল। এরপরে আছে এরপর চাহিদা হ্রাস পেয়ে 12, তার মানে প্রাথমিক চাহিদা কত ছিল 12, প্রাথমিক চাহিদা কত কেজি ছিল 12 কেজি চাহিদা কিউ, তার মানে Q0 হলো কত, Q0 হলো 12 দিলাম। এরপরে চাহিদা কত কেজি হয় 7 কেজি হয়, তার মানে হলো Q1 হলো কত আমাদের 7। কোনো সমস্যা এ পর্যন্ত, আশা করি কোনো সমস্যার কথা না। মানে প্রাথমিক ছিল এত, আর হ্রাস পেয়ে 12 কেজি হতে 7 কেজি হয়, আমার পরবর্তীতে এটা হয়। এখন জাস্ট আমরা কী বলছে এক্ষেত্রে দামের স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতার সূত্র আমরা ফেলাই দিই। দাম স্থিতিস্থাপকতার সূত্র কি, দাম স্থিতিস্থাপকতার সূত্র হলো ডেল কিউ ভাগিত ডেল পি ইন্টু কী হবে, ইন্টু পি ভাগিত কিউ। এগুলো কিন্তু আমরা ক্লাসে খুব সুন্দরভাবে একবার দেখাইছি তোমাদের সবগুলো বিশ্লেষণ করে। তো দেখো ডেল কিউ মানে কি, আমাদের কোয়ান্টিটি পরিবর্তন মানে কি, আমাদের Q1 মাইনাস Q0, তাহলে Q1 থেকে Q0 যদি বিয়োগ করি, অর্থাৎ 7 থেকে যদি আমরা 12 বিয়োগ করি আমাদের কত আছে, তার মানে আমাদের 5 আসে, তার মানে কত হয় শুধু 5 কি না -5 দিলাম। এরপরে ডেল পি মানে কি দামের পরিবর্তন, দামে কত ছিল 50 থেকে 35 বিয়োগ, তার মানে কত আসে 50 থেকে 35 বিয়োগ করলে 15 দিয়ে দিলাম। এরপরে ইন্টু প্রাথমিক দাম কত, প্রাথমিক দাম হলো 35, তারপর হলো প্রাথমিক চাহিদা কত, প্রাথমিক চাহিদা হলো 12 হয়ে গেল আমাদের। এখন জাস্ট আমরা ক্যালকুলেশনগুলো করবো, ক্যালকুলেশন যদি করি তাহলে হয়ে যায়, যেমন 5 3 15, তারপর হলো 5 7 35, তারপর হলো আমরা এখন জাস্ট যদি ক্যালকুলেশনগুলো করি তাহলে আমাদের টোটাল উপরে যদি 7 5 উপরে কত আছে 35, আমাদের নিচে কত আছে 36, তার মানে আমরা 35 ভাগ যদি 36 দিই, 35 ভাগ 36, তার মানে আমাদের 0.9 আসে। কত আসে, এখানে মাইনাস ছিল
মাইনাস 0.9। আর যখন এরকম মাইনাস আসবে তোমাকে কিন্তু মাইনাসটা উঠাইতে হবে। তার মানে তুমি এভাবে কি করবা, এখানে যে পরম মান ধরবা, এভাবে তুমি দুইটা টান দেওয়ার পর এরপর লিখবা শুধু কত 0.9, সরি দেখো একটু 0.9। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? এভাবে কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে চাহিদার দাম, স্থিতিস্থাপকতা। এইভাবে ঠিক একইভাবে চাহিদার আয় আর আরই একই প্রসেস একই, কোনো ভিন্নতা নাই। তো আশা করি বোঝার কথা সব কিছু, অনেক চেষ্টা করছি যতটুকু আমার সামর্থ্য ছিল। এটা একটু ভুল আছে এখানে, 0. এখানে 9 হবে, এটা একটু ঠিক করে নিও। 0.7 না 0.9। দেখো এরপরে এখানে কিউ সমান সমান মাইনাস সি প্লাস বিপি এখানে যে আছে, এই সমীকরণটা এখানে কীরকম হবে? এটা কিসের সমীকরণ বলো তো আগে, এটা বলো। এটা কিসের সমীকরণ? এটা হলো যোগানের সমীকরণ। কেন যোগানের সমীকরণ? কারণ এখানে মধ্যখানে প্লাস আছে, আর যখন এরকম মধ্যখানে প্লাস দেখবো আমরা, সেটা কিসের সমীকরণ ধরবো? যোগানের। তোমাদের কিন্তু একটু আগে এটা 3টা রূপ দেখাইছি যোগানের সমীকরণে কী কী হতে পারে, তার মধ্যে এটা কিন্তু একটা রূপ। তো এক্ষেত্রে সমীকরণের রূপ কোনটা, মানে এরকম যে অবস্থা হয় তাহলে সমীকরণটা কীরকম হবে, এটা কিন্তু আমরা ক্লাসে এগুলো আলোচনা করেছি। যে চাহে মানে এরকম যখন মাইনাস এরকম থাকে, মাইনাস মানে কি, তখন মাইনাস ধরতে হবে। তোমাদের এটা বিষয় যদি দেখাই তাহলে একটু বুঝবা। এই যে একটা যদি আমরা গ্রাফ ধরি, এই গ্রাফের উপরে অর্থাৎ ডান দিকে এদিকে কী থাকে? প্লাস প্লাস। এদিকে কী থাকে? এদিকে থাকে মাইনাস প্লাস। এদিকে কী থাকে? মাইনাস মাইনাস। এদিকে কী থাকে? প্লাস মাইনাস। এভাবে আমাদের কিন্তু মানগুলো ধরা লাগে। তার মানে এদিকে আমরা সবগুলো ধনাত্মক মান দেবো, এদিকে ঋণাত্মক, এদিকে ধনাত্মক ঋণাত্মক হবে, এদিকে প্লাস মাইনাস মান হবে। তা যেহেতু আমাদের এরকম যখন এরকম ঋণাত্মক মান আসবে, তখন আমাদের রেখাটা মূলত এই যে এভাবে এদিক দিয়ে এদিকে ঢুকবে। কেন? কারণ এদিকে মাইনাস মান, কারণ আমাদের মাইনাস মান আছে, মাইনাস লাগবে। এই জন্য তখন কিন্তু রেখাটা মানে এদিক থেকে মূলত শুরু করবে। বুঝতে পারছো? এভাবে এই জন্য এখানে বলা হয়েছে। এগুলো কিন্তু আমরা ক্লাসে সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমাদের, যে কিউ সমান সমান মাইনাস সি প্লাস বিপি, এই সমীকরণগুলো রূপগুলো বিশেষ করে। তো এইভাবে এই জন্য এটা কিন্তু এটা হবে। আর দেখো এরপরে আমাদের 24 নম্বরে যদি যাই, কোনো দ্রব্যের ক্ষেত্রে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রম বলতে কি, আমরা জানি ক্রমান্বয়ে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি ক্ষেত্রে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পাবে, কিন্তু এমন কোন ক্ষেত্রে আছে যেগুলো ক্ষেত্রে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পাবে না? তো সেটা হলো শখের যে দ্রব্যগুলো আছে, সেই দ্রব্যগুলোর ক্ষেত্রে, যেগুলোকে আমরা মানে বিভিন্ন ধরনের পছন্দের দ্রব্য বা শখের দ্রব্য যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম ঘটবে, আমরা দেখতে পাবো এইসব দ্রব্যগুলো। এগুলো দ্রব্যের ক্ষেত্রে কীভাবে আমাদের ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম ঘটবে তোমার যদি বলি, তাহলে আমরা দেখতে পাবো যে দ্রব্যগুলো পছন্দ বা শখের, এরকম দ্রব্যগুলোর ক্ষেত্রে এখানে একটু ভুল আছে। এখানে ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে আমরা ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যতিক্রম ধরতে পারি। বুঝতে পারছো? এটাও কিন্তু ধরা যায় ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রেও। আলোচনা করতেছি কীভাবে, কারণ দুইটাই উত্তর বলা যাবে। কারণ শখের দ্রব্য যে দ্রব্যটা পছন্দ, সেই দ্রব্যটার দাম বাড়লো, আমাদের চাহিদা কি কমে আলটিমেটলি? না, সেই দ্রব্যটা যতই দাম বাড়ে আমাদের কিন্তু কখনও চাহিদা কিন্তু কমে না। তো এই জন্য তখন ক্রমহ্রাসমান বিষয়টা কিন্তু দেখা যায় না। এই জন্য বলছে যে ক্রমহ্রাসমান বিধির ব্যতিক্রম কোথায় ঘটে, তার মানে শখের দ্রব্য ক্ষেত্রে ঘটে। ভ্যাবলেন দ্রব্য কোনটা? ভ্যাবলেন দ্রব্য মানে যেগুলো হলো জাঁকজমকপূর্ণ দ্রব্যগুলো যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের কীভাবে ঘটে? নিকৃষ্ট দ্রব্য ক্ষেত্রে। এখানে প্রশ্নটা হওয়ার কথা ছিল মানে উল্টো আর কি, মানে এখানে কী হয়েছে, 3টা উত্তর কিন্তু কারেক্ট, এটা ভুল। মানে এখানে এভাবে প্রশ্নটা দেওয়া উচিত ছিল যে একটু ভুলে গেছে আর কি, কোন দ্রব্যের ক্ষেত্রে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যতিক্রম ঘটে না। তাহলে আমাদের উত্তর হইতো কোনটা? ক নাম্বারটা, শুধু স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। আর বাকি যে 3টা আছে, শখের দ্রব্য, ভ্যাবলেন দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তার মানে উত্তর কিন্তু বাকি 3টা হবে। আমরা যদি উত্তর ধরতে চাই, শুধু এটা হবে না। তার মানে আমাদের প্রশ্নটাই একটু ভুল হয়েছে, যে কোনো দ্রব্যের ক্ষেত্রে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যতিক্রম ঘটে না, তার মানে হবে স্বাভাবিক দ্রব্য। ভ্যাবলেন দ্রব্য ক্ষেত্রে কীভাবে? ভ্যাবলেন দ্রব্য হলো জাঁকজমকপূর্ণ দ্রব্য, দ্রব্যগুলো মনে করো বেশি জাঁকজমকপূর্ণ, অর্থাৎ এই দ্রব্যগুলো দাম মানে এই দ্রব্যগুলো মানুষ কী মনে করে? দেখো ভ্যাবলেন দ্রব্য ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, সেখানে মূলত এই দ্রব্যের দাম বাড়লেও মানুষ মনে করে এই মানে বেশি দাম মানে কি, বেশি ভালো সেই দ্রব্যটা, বা বেশি, অবশ্যই বেশি দাম মানে ওটা মানে কোয়ালিটি ভালো আছে বলেই তো ওটা বেশি দাম, এইটা মনে করে, যার কারণে সেই দ্রব্য ক্ষেত্রে অর্থাৎ ভ্যাবলেন দ্রব্য বা জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে মানে মানুষের যে প্রান্তিক উপযোগটা সেটা হ্রাস পায় না। এরপর নিকৃষ্ট দ্রব্য। নিকৃষ্ট দ্রব্য বলতে যেটাকে কিফেন দ্রব্য বলা হয়, মানে এক কথায় এটাকে বলা যায় যে দ্রব্যটা গুরুত্ব কম বা ভ্যালু কম, সেই দ্রব্যটা আমরা দেখতে পাবো মানে এইটা দাম বাড়া সত্ত্বেও মানুষ সেই দ্রব্যটাই ক্রয় করবে। বুঝতে পারছো? মানে যেটা গুরুত্ব কম বা ভ্যালু কম এমন যে দ্রব্যটা আছে, মনে করো তোমাকে চাল এবং আটার কথা বললাম, এখন আটার কিন্তু গুরুত্ব কম, চালের গুরুত্ব একটু বেশি। বুঝতে পারছো? তো এখন মানুষ মানে আরেকটু ভালোভাবে বলি, তোমাদের মনে করো এখানে আছে চাল আছে, আর একটা মনে করো গমের আটা আছে, চাল আছে, গমের আটা আছে। তো এখন দেখো অবশ্যই কিন্তু চালের একটু গুরুত্ব বেশি আটার চেয়ে। তো এখন মানুষ তখন কি করবে,
যে আটার দাম বাড়া সত্ত্বেও মানুষ তখন আটাই কিনবে, চাল আর কিনবে না, বিষয়টা এরকম ঘটবে। এরকম বিষয়গুলোর ক্ষেত্রে নিকৃষ্ট দ্রব্য হবে। এগুলো কিন্তু একবারে আমরা একটা বিরাট বড় ক্যালকুলেশন তোমাদের দেখাইছি একবারে ক্লাসগুলোতে, যে এটা কীভাবে ঘটবে, বাস্তবে এটা কীরকমভাবে ঘটে, একটা মানে প্রায় 3-4 মিনিট ধরে ওটা বুঝাইছি সুন্দরভাবে। তোমরা যদি এগুলো মানে বিস্তারিতভাবে জানতে চাও সবগুলো, তোমাদের কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখা লাগবে, নাহলে কিন্তু এখানে একটা এমসিকিউতে এতক্ষণ আলোচনা করা পসিবল না। এরপরে দেখো নিচের কোনটি রেখাটি স্থিতিস্থাপক একক অপেক্ষা অধিক। আমরা জানি যে স্থিতিস্থাপকতা 5 ধরনের আছে, একক স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি, একের চেয়ে কম, এরকম আছে। তো একক যেটা স্থিতিস্থাপকতা সেক্ষেত্রে আমরা এরকমটা রেখাটা পাই, বুঝতে পারছো? অর্থাৎ আমরা একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কী পাই, দামের যতটুকু পরিবর্তন আমাদের আমাদের দামের সামান্য পরিবর্তনে চাহিদার বিশাল বড় পরিবর্তন হবে। কেমন বিষয়টা তোমাদের দেখাই, এই যে দামের এরকম পরিবর্তন, দামের মনে করো কী পরিবর্তন হলো, দামের সামান্য পরিবর্তন হবে, এই যে শুধু সামান্য একটু, কিন্তু সে অনুযায়ী চাহিদার পরিবর্তনটা কি, চাহিদার পরিবর্তন কিন্তু অনেক। দেখো দাম কিন্তু একটু, তার তুলনায় চাহিদাটা অনেক। তো এটা হলো একক অপেক্ষা বেশি, একক অপেক্ষা কম আবার উল্টা, দামের বিশাল পরিবর্তনে চাহিদা সামান্য হবে, বুঝতে পারছো? এভাবে। তো এরপর যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কোন ধরনের, যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো হলো একক অপেক্ষা কম। এগুলো কিন্তু প্রত্যেকটা জানতে হবে যে কোন দ্রব্যের ক্ষেত্রে, যেগুলো মানে আমাদের অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলোর ক্ষেত্রে স্থিতিস্থাপকতা মান কি, এই বিষয়গুলো। তো এরপরে দেখো আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি। কিউ সমান 10-0.75p কী ধরনের অপেক্ষক, এটা একটু আগে আমরা দেখালাম, এটা হলো চাহিদা অপেক্ষক। ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি প্রবর্তকে, এটা হলো মার্শাল। তারপর হলো ক দ্রব্যের যোগানের দাম স্থিতিস্থাপকতার মান কত, কারণ আমরা এগুলো জানি যে এগুলো স্থিতিস্থাপকতা আমাদের কীভাবে বের করা লাগে, আমাদের স্থিতিস্থাপকতার মানগুলো আমরা এটা বের করবো। দাস ক দ্রব্যের ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতার সূত্রটা যদি আমরা ক্যালকুলেশন করি, সূত্রের মান ক্যালকুলেশন করার পর আমরা ইর মান পাবো, এই যে ইএস, তোমাদের দেখাই, এটা একটু দেখালেই তাহলে বুঝবা একবারে। দেখো ভালোভাবে যদি দেখাই, এখানে কিন্তু কি বলছে, তোমার ক দ্রব্যের যোগানের দাম স্থিতিস্থাপকতা মান বের করতে বলছে, মানে এই ক দ্রব্যটার যোগানের কথা। তার মানে আমাদের কাজে লাগাতে হবে কোনটা, ক দ্রব্য এই দুইটা। তার মানে আমাদের মধ্যে যেটা আছে এটা কিন্তু দরকার নাই, বুঝতে পারছো? তার মানে আমাদের দাম স্থিতিস্থাপকতার যে সূত্র আছে, সূত্র কি, আমাদের দাম স্থিতিস্থাপক ডেল কিউ ভাগিত ডেল পি ইন্টু পি ভাগ কিউ, সূত্রটা দিয়ে দিলাম। এখন ডেল কিউ মানে কি, পরিবর্তন। কিসে পরিবর্তন, আমাদের যোগান চাহিদা বলছে না, যোগানের কথা বলছে, তার যোগানের পরিবর্তন। 8 থেকে 6 গেলে কত, 8 থেকে 6 গেলে 2 দিয়ে দিলাম। এরপরে আমাদের দামের পরিবর্তন, দাম কত আছে 2 থেকে 1 গেলে কত 1 দিয়ে দিলাম। এরপরে প্রাথমিক দাম কত, প্রাথমিক দাম হলো কত 1, প্রাথমিক চাহিদা কত, প্রাথমিক চাহিদা হলো 6। তার মানে উপরে কত হলো, উপরে আসলো হলো 2 একে 2, নিচে কত, নিচে 6 একে 6। তার মানে 2 আর 6 ভাগ দিলে কত হবে, তাহলে 2 একে 2, 2 2 না 6, না কত 2 3 6, তার মানে 1-এর 3 অংশ। তাহলে 1 থেকে যদি আমরা 3 ভাগ দিই তাহলে আমাদের কত আসে, 1 থেকে 3 ভাগ দিলে আমাদের, দেখি তোমাদের দেখায়, 1/3, তার মানে আমাদের 0.33 আসে। কত আসে, 0.33 আসে। তো দেখো 0.33 মানে কি, 0.33 মানে শূন্যের চেয়ে মানটা কম না, শূন্যের চেয়ে বলতে 1-এর চেয়ে মানটা কম কিনা বলো তো, মানটা অবশ্যই কিন্তু 0.33 মানে কি, অবশ্যই সেটা 1-এর চেয়ে কম, 0 আছে, বুঝতে পারছো কিনা? তার মানে আমাদের 0-এর চেয়ে কম এমন এখানে কোন শতটা দেওয়া আছে দেখো তো, আমাদের একটাই শুধু দেখতে পাচ্ছি, এটা হলো 1-এর চেয়ে বেশি। তার মানে ইএসের মানটা 1-এর চেয়ে বড় লাগবে, আছে নাই, ইএসের মানটা সমান 0 লাগবে। ইএসের মান 0 হয়েছে, হয় নাই, 0-এর চেয়ে বড় আছে কিন্তু 0 হয় নাই। ইএসের মানটা 1 হয়েছে, হয় নাই। তার মানে আমাদের একটাই, ইএসের মানটা 1-এর চেয়ে ছোটো, মানে এটা আছে। কথা কি বুঝতে পারছো? তার মানে আমাদের উত্তর হবে খ। এরপরে দেখো, এরপরে যেটা আছে 30, স্থিতিস্থাপকতা ভিত্তিতে ক দ্রব্যটির চাহিদা কীরূপ হবে। এটা হলো আমাদের যেহেতু এরকম আছে, এটা আমরা জানি যে সম্পূর্ণ স্থিতিস্থাপক যেটাকে বলে, এটা হলো সম্পূর্ণ স্থিতিস্থাপক। এগুলো কিন্তু ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ক্লাসটা দীর্ঘায়িত করতে চাই না, অনেক বড় হয়ে গেছে, প্রায় অনেক লং। তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে আমাদের যে 3য় অধ্যায় আছে সেই 3য় অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।